রাধে রাধে। তো আজ আমরা শুরু করব কেমিস্ট্রি এসসি 198 পেজের যত সমস্ত প্রশ্ন রয়েছে A to Z সলভ। তো চলো, আমার এই জেরক্সের পেজে এমসিকিউটা নিই, তো তোমরা এমসিকিউ সলভ করো। এমসিকিউ তেমন কিছু নেই, আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার চলো 1-2 নম্বর প্রশ্ন দেখে দেখো। প্রথম প্রশ্ন হলো, বলেছে কোলরাসের সূত্রটি লেখো। কোলরাসের সূত্রটি, তাই তো? দেখো এখানে কোলরাসের সূত্রটি লেখা রয়েছে, লিখে রেখেছি যে অসীম লঘুতায় কোনো তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষণ থেকে যে তুল্যাঙ্ক পরিমাণ ক্যাটায়ন এবং তুল্যাঙ্ক পরিমাণ অ্যানায়ন উৎপন্ন হয়, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিবাহিতার সমষ্টি হলো অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষণের তুল্যাঙ্ক পরিবাহিতা। ঠিক আছে, আমি কিছুটা পরিমাণ অ্যাড করতে চাই। সেই জিনিসটা হলো, আমি একটু বলতে চাই যে মেন তোমাদের কোলরাসের সূত্র তোমরা মেন কি মনে রাখবে, কোলরাস যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, ঠিক আছে, পরিবাহিতা সমান সমান সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নের আয়নীয় পরিবাহিতার সমান। আয়নীয় পরিবাহিতা সমান, সূত্রটা তোমাকে লিখে দেখাতে হবে। সূত্রটা আসলটা কি? মোলার পরিবাহিতা সংগঠক ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন এবং সংগঠক অ্যানায়ন এর পরিবাহিতার যোগফলের সমান হয়। এটা তোমাদেরকে লিখে দেখাতে হবে, ঠিক আছে। চলো নেক্সট পার্টে যাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন যদি আমরা আসি, সেকেন্ড প্রশ্ন বলেছে যে লবণ সেতু কাকে বলে। কি বলেছে? লবণ সেতু কাকে বলে। একই না, দেখতে পেয়েছো লবণ সেতু কাকে বলে। দেখো লবণ সেতু কি, লবণ সেতু আসলে কি, মানে তড়িৎ বিশ্লেষণে একটা পাত্রে ইউ আকৃতির নল নেওয়া হয় প্রথমে, ঠিক আছে। এখানে উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, বাট তাও আমি বুঝিয়ে দিই। ইউ আকৃতির একটা নল নেওয়া হয়, এই ইউ আকৃতির নলে, ঠিক আছে, প্রথমে যুক্ত করা হয় এমন একটা ক্যাটায়ন এবং অ্যানায়নকে যাদের গতিবেগ সমান হয়, যেমন KNO3। অ্যাড করার পর এদের মধ্যে এগার যুক্ত করে দেওয়া হয়, যার কারণে এক ধরনের বিস্তীর্ণ একটা সিস্টেম তৈরি করে, যা হলো ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে তড়িৎ সংযোগ রাখতে সক্ষম হয়। তাকে কি বলা হয়? লবণ সেতু বলা হয়। মানে এক কথায় কাজ হলো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে যে কোন ঘটনার জন্য কোলরীয় কণাগুলো তৃতীয় পড়ে না। সেটা উত্তর হলো ব্রাউনীয় গতির জন্য তৃতীয় পড়ে না। তৃতীয় প্রশ্ন, Ce3+ আয়ন সহজে Ce4+ পরিণত হয় কেন? দেখো এটা বোঝার কোশ্চেন। Ce4+ আয়নের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, জেননের 4f0 নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ইলেকট্রন বিন্যাস সহজে উৎপন্ন হয়, তবে এটি উত্তম জারক দ্রবণরূপে কাজ করে। +3 ফিরে আসে, অর্থাৎ Ce4+3+ এর উচ্চ ধনাত্মক বিজারণ বিভব, অর্থাৎ সেরিয়ামের উচ্চ ধনাত্মক বিজারণের জন্য এরা কি করে, Ce4+ থেকে Ce3+ কনভার্ট হতে চায়, ঠিক আছে। Ce4+ থেকে Ce3+ কনভার্ট হতে চায় কিসের জন্য? শুধুমাত্র উচ্চ ধনাত্মক বিজারণ বিভবের জন্য। এখানে একটা রিঅ্যাকশন দিয়ে গেছি, লিখে নিও। নেক্সট, ক্যাডমিয়াম 2+ লবণ বর্ণহীন কেন? কারণ আমরা জানি বর্ণহীন হয় তখনই যখন ডি কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না। শর্ত নাম্বার 1 যে ডি কক্ষপথে হয়তো কোনো ইলেকট্রনই থাকবে না, আর 2 নাম্বার যে ডি কক্ষপথে 10টা ইলেকট্রন থাকার কথা 10টাই রয়েছে। এই দুটার মধ্যে যে কোনো একটা শর্ত যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেই লবণটি কোনো কালার শো করবে না। দেখো ক্যাডমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, ক্রোমিয়ামের 4d10 5s2 আর ক্যাডমিয়াম 2+ এর 4d10, সম্পূর্ণ ইলেকট্রন 10-এ, তার জন্য আর এই ডিডি ট্রানজিশন করবে না, তার জন্য এদের কোনো লবণ বর্ণহীন হয়। বুঝতে পারলাম? এরপর দেখো দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ, টেট্রাসাইক্লিন আছে, তারপর ক্লোরামফেনিকল আছে, এক্সেট্রা আরও আছে, দেখে নিও। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রগুলি কী কী? এই ভ্যান টপের সূত্রগুলো আমি লিখে দিয়েছি। দেখো প্রথম সূত্র দেখে কি বলেছে, যে অভিস্রবণ চাপ কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক, মানে গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। 2 নাম্বার, অভিস্রবণের চাপ টেম্পারেচারের সাথে সমানুপাতিক, উষ্ণতা। আর অভিস্রবণের চাপ সর্বশেষ, যদি আমি তৃতীয় সূত্র বলি, একই আয়তনে দ্রবণে পৃথকভাবে একই মোল পরিমাণ বিভিন্ন দ্রাব্য দ্রবীভূত থাকলে একই উষ্ণতায় দ্রবণগুলির একই অভিস্রবণ চাপ হবে। দুটো সূত্রকে যদি আমরা এক জয়েন করে দিই, তাহলে আমরা পাই π=CRT KCRT, আর কে এর মান হলো সার্বজনীন গ্যাস ধ্রুবকের সাথে সমান হওয়ার কারণে পরবর্তীতে আমরা লিখি π=CRT। আশা করি বুঝতে পারলে। দ্বিতীয় প্রশ্ন বলেছে হিমাঙ্কের মোলার অবনমন ধ্রুবক, অর্থাৎ KF
ঠিক আছে, হিমাঙ্কের KF কাকে বলে? 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকলে হিমাঙ্কের যে হ্রাস ঘটে তাকেই KF বলা হয়। ঠিক আছে, ক্রায়োস্কোপিক ধ্রুবক। আরেকটা আছে ইবিউলোস্কোপিক ধ্রুবক, ওটাও পড়ে নিতে পারো KB। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আমরা যদি যাই, লায়োফিলিক ও লায়োফোবিক সলের মধ্যে পার্থক্য। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন রয়েছে, প্লাজমোলিসিস কাকে বলে? প্লাজমোলিসিস কাকে বলে? উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজম যে রয়েছে কোষ পর্দা নামক অর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। কোনো উদ্ভিদ কোষ ও কোষরসের গাঢ়ত্ব অপেক্ষা বেশি যদি হয় কোনো কারণবশত, তাহলে কোষরস থেকে জল অভিস্রবণ প্রক্রিয়া কী করে? বেরিয়ে আসতে শুরু করে এবং একটা টাইমে সেই প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে পড়ে, এটাকে বলা হয় প্লাজমোলিসিস। লাইসিস কথার অর্থ হলো ভেঙে যাওয়া, এখানে কথা অর্থ প্রোটোপ্লাজম থেকে যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে, এবং ইয়াকে বলা হয় প্লাজমোলিসিস। নেক্সট, লায়োফিলিক ও লায়োফোবিক সলের দুটির মধ্যে পার্থক্য। দেখো, লায়োফিলিক কথার অর্থ হলো, ফোবিক মতলব হলো দ্রাবক বিকর্ষী, আর ফিলিক মতলব দ্রাবক আকর্ষী। দ্রাবক আকর্ষী, দ্রাবক আকর্ষী। দ্রাবক আকর্ষী হলো পরাবর্ত প্রকৃতি হয়, এটা হয় অপরাবর্ত প্রকৃতির। এরা টিন্ডাল এফেক্ট দেখা যায়, এদের টিন্ডাল এফেক্ট দেখা যায় না। এটা খুব সহজে জেল গঠন করে, খুব সহজে জেল গঠন করে না। হয়ে গেল, আশা করি বুঝতে পারলাম। নেক্সট দেখো, এটার PDF আমি সম্পূর্ণরূপে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তোমরা যদি তোমাদের দরকার হয় এই PDFটা প্রিন্ট আউট করে নিতে, তাহলে আরও সহজ, তাহলে তোমাদের আরও মানে সুযোগ হয়ে গেল আর কি। যাই হোক, তোমরা পড়ে নেবে। এরপর অ্যারোসেল কি? দেখো, অ্যারোসেল তো আমাদের দু ধরনের আছে না, কঠিন অ্যারোসেল আর তরল অ্যারোসেল। তাই আমরা কঠিন এবং তরল অ্যারোসেল দুটাই দিয়ে দিয়েছি। যখন আর কি বিস্তৃত দশা কঠিন হবে এবং বিস্তার মাধ্যম গ্যাস, তখন কঠিন অ্যারোসেল। আর যখন বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম গ্যাস, তখন ওই কোলয়েডকে বলা হয় তরল অ্যারোসেল। তরল অ্যারোসেলের মধ্যে রয়েছে কুয়াশা, মেঘ, তরল, স্প্রে, এই সমস্ত জিনিস মনে রাখবে। নেক্সট চলে আসা হলো ফ্রয়েন্ডলিশের লেখচিত্র। ফ্রয়েন্ডলিশের লেখচিত্র হলো x/m = K(c)⁴ যেখানে K এবং N হলো ধ্রুবক, আর X হলো m গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণ, যেটা দ্রাব্য পদার্থই হয় বেসিক্যালি। তারপর পরের প্রশ্ন, পেপটাইজেশন কাকে বলে? এটা অনেকবার এসেছে পেপটাইজেশন, অপলয়নও বলা হয় বাংলায়, তোমরা অপলয়নও পড়ে নিবে। অপলয়ন এটা কি হয়? এখানে ধরো সদ্য প্রস্তুত কোনো অধক্ষেপণের বড় যে কণাগুলো রয়েছে না, অন্য অন্য কণা দ্বারা যদি আমি বিচ্ছিন্ন করতে পারি বা কোলয়েডীয় কণা যদি রূপান্তরিত করা যায়, তখন ওটাকে, এই পদ্ধতিকে বলা হয় পেপটাইজেশন। আশা করি বুঝতে পারলাম। লাল ফসফরাস এবং সাদা ফসফরাস অপেক্ষা অধিক সুস্থিত কেন? দেখো, এখানে একটা বিরাট বড় ইতিহাস লেখা আছে, আশা করে দেখতে পেরেছো। এখান থেকে পড়ে তোমাদের যদি অসুবিধা হয় জানিও, আমি বলে দেবো। আমাদের স্টুডেন্ট লিখেছে তো আমি লিখিনি, তাছাড়া আমি খুব সহজভাবে লিখে দিতাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন দেখো, লাল বর্ণের ব্রোমিন জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হয়? লাল বর্ণের যদি ব্রোমিন জ্বালা আমি যদি H2S গ্যাস চালনা করি, তাহলে হালকা হলুদ বর্ণের সালফার পাওয়া যায় এবং HBr সলিউশন পাওয়া যায়। ঠিক আছে, পরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে TiH2⁴ রঙিন, কিন্তু স্ক্যান্ডিয়ামের যে লবণটা ওটা বর্ণহীন কেন? আমি একটু আগে বললাম বর্ণহীন হওয়ার কারণ একটাই, হয়তো D10 নয়তো D একটাও ইলেকট্রন থাকবে না। দেখো, SiH2⁴ এর ইলেকট্রন বিন্যাস যদি করি 3D-তে 0 চলে আসে, আর যখনই D-তে ইলেকট্রন থাকবে না তখন DD ট্রানজিশন হবে না, আর DD ট্রানজিশন যদি না হয় তাহলে কি বলো? তাহলে কালার উৎপন্ন হবে না। তারপর পরের প্রশ্ন, থার্মোসেটিং ও থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে পার্থক্য কী? দেখো, থার্মোসেটিং পলিমারকে যদি আমরা তাপ দিই নমনীয় হয় এবং সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমারকে তাপ দিয়ে নমনীয় করার পর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, কিন্তু একে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, কারণ এটি থার্মোসেটিং পলিমার, আর এটি হলো একটি থার্মোপ্লাস্টিক পলিমার। এদের উদাহরণ রয়েছে পলিইথিলিন, আর এর উদাহরণ হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। ঠিক আছে, চলো নেক্সট। এরপর আমরা চলে যাব 4-এর প্রশ্নের মানে যাদের মান হলো 3, N টাইপ ও P টাইপ অর্ধপরিমাণের মধ্যে পার্থক্য। দেখো, এই চ্যাপ্টার কঠিন অবস্থার পদার্থের চ্যাপ্টার থেকে তোমরা সবসময় ঘনত্বের যে অঙ্কটা রয়েছে ওই অঙ্কগুলো করার চেষ্টা করবে। N টাইপ, P টাইপ, স্কটকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, এই সমস্ত জিনিস করার দেখবে এখান থেকে প্রশ্ন আসে। N টাইপ পরিবাহী কাদের জন্য হয়? N টাইপের জন্য মনে রাখবে যে কি বিশুদ্ধ যে অর্ধপরিবাহী, অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়াম, সিলিকন ও জার্মেনিয়ামের মধ্যে যদি আমরা অল্প পরিমাণে কি আর্সেনিক বা ফসফরাস অ্যাড করে দিই, ডোপিং করায়, তখন হয় N টাইপ। আর এখানে যখন বোরন আর অ্যালুমিনিয়ামকে অ্যাড করলে P টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। এখানে অতিরিক্ত ইলেকট্রন কিলাসের তড়িৎ পরিবহন করে, আর এখানে গর্তগুলো যে হোল তৈরি হয় সেই হোলগুলি তড়িৎ পরিবহন করে।
এর পরের প্রশ্ন যদি যাই, দেখো সিসিপি ক্লাসে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত? 26% হলো ফাঁকা স্থান হয়। এরপরে একটা প্রশ্ন রয়েছে যে দেখেছে একটি ধাতু পারমাণবিক ভর দিয়েছে 63.5, উক্ত ক্লাসের বাহুর দৈর্ঘ্য ঘনত্ব সব দিয়ে দিয়েছে এবং একক কোষের পরমাণুর সংখ্যা চেয়েছে। দেখো রো ইজিক্যাল টু জেড এম এন কিউ আমরা জানি, তার মানে এখানে জেড বের করার চেষ্টা করেছে। জেড যদি বের করতে চাই তাহলে আমরা রো ঘনত্ব দিয়ে দিয়েছে প্রশ্নে, এই যে ঘনত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে, এবং এ তো আমরা জানি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এবং এনেও দিয়েছে। ভাগ করার পর 4 আসে, সহজ অঙ্ক। পরের প্রশ্ন, ল্যাটিস বিন্দু কাকে বলে? দেখো কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে তাদেরকে বলা হয় ল্যাটিস বিন্দু বা কেলাস জালক। এই সমস্ত প্রশ্ন দিতে পারে। দেখো এই ধরনের প্রশ্ন না দিতে পারে, কারণ এই টাইপের প্রশ্নতে সব মানে মধ্যবর্তী দিকে যারা আর কি হালকা হালকা কেমিস্ট্রি পড়েছে তারাও পারবে, আর যারা আর কি খুব বেশি কেমিস্ট্রি পড়েছে তাদের জন্য অসুবিধাজনক হয়ে যাবে জিনিসটা। আর যাই হোক, কোনো পারবে। এবার চলি আমরা পরের অঙ্কতে। হিমাঙ্ক রোধক দ্রবণ কাকে বলে? দেখো হিমাঙ্ক রোধক দ্রবণ কাকে বলে? যে সমস্ত দ্রবণে হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অনেক নিচে থাকে তাদেরকে হিমাঙ্ক রোধক দ্রবণ বলে। যেমন তোমার হচ্ছে কার্বনের রেডিয়েটারে হিমাঙ্ক রোধক দ্রবণ ব্যবহার করা হয়, ওই চ্যাপ্টারটা দেখে নিবা, মানে অত দ্রবণটা। তারপর পরের প্রশ্নতে আমরা চলে যাব। সেকেন্ড প্রশ্ন দেখো বলেছে 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডে 25 গ্রাম বেঞ্জিন দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন এত হয়, এবং সংযোজন মাত্রা চেয়েছে। সংযোজন মাত্রা এক্স চেয়েছে। এক্স মতলব কী বের করতে হবে? আই এবং এন। তাহলে আই এবং এন বের করার জন্য কী করতে হবে? আবার আই বের করার জন্য কী দরকার? পরীক্ষালব্ধ টিএফ বা তাত্ত্বিক টিএফ, তার জন্য আবার টিএফ বের করতে হবে। দেখো বের করা হয়ে গেছে। এখানে 2 গ্রাম বলতে তাদের আর কি মোল সংখ্যা বের করলাম, মোলারিটি বের করা হয়ে গেল। মোলারিটি বের করার পর টিএফ এর মান যে বের করে, টিএফ ইজিক্যাল টু কেএফ ইন্টু এম। দেখো টিএফ এম এর মান আমরা বের করলাম, মোলারিটি কেএফ এর মান তোমাদেরকে দিয়ে দিচ্ছে 4.9, है कि ना। গুণ করার পর আমরা 3.214 পেলাম। তারপর আই আমরা বের করে দিলাম 0.50, এবং এন কীভাবে বের করলাম? বেঞ্জোইক অ্যাসিডকে যদি আমরা ভাঙি দুটো আয়ন পাই, ঠিক আছে, সেই 2 আয়ন দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 0.992 আমরা পার্সেন্টেজে বের করলে 99.2% উত্তরটা পাই। তারপর তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? দেখো তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী দেখো বের করে দেওয়া হয়েছে। তুল্যাঙ্ক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা মধ্যে সম্পর্ক, কারণ আপেক্ষিক পরিবাহিতা কে ইজ ইকুয়াল টু তো 1/r L/a, আর এটাকে ইউজ করাই তো আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা এবং অন্যান্য যে মোলার পরিবাহিতা সূত্র তৈরি করতে পারি। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার ওপর তুল্যাঙ্ক পরিবাহিতা মোলার পরিবাহিতা দুটোই নির্ভর রয়েছে, এই যে সম্পর্কটা, ঠিক আছে। নেক্সট, ব্লিস্টার কপার কাকে বলে? তাই তো D-এর 1 ব্লিস্টার কপার। দেখো ব্লিস্টার কপার, আচ্ছা তার আগে এই প্রশ্নগুলো রয়েছে। সাম্য ধ্রুবকের মান নির্ণয়, দেখতে পাচ্ছ তোমরা সাম্য ধ্রুবকের মান নির্ণয়। দেখো এখানে সাম্য ধ্রুবকের মান নির্ণয় এখানে করা হয়েছে। দেখো যে কোশ্চেনগুলো আমার স্টুডেন্ট পারেনি সেগুলো আমি করে দিয়েছি। দেখো সাম্য ধ্রুবকের মান নির্ণয় করার জন্য কি করতে হয়? ই সেল, ক্যাথোড মাইনাস অ্যানোড, রাইট মাইনাস লেফট, বিয়োগ করার পর আমরা এটা পেলাম। তারপর লগ কে ইজিক্যাল টু NF/E0 সেল ডিভাইডেড বাই 2.303 RT। এবার মজাদার বিষয়, NF-কে যদি এর নিচে নিয়ে আসি তাহলে এটা গোটাটার মান আমরা 0.059 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তর বের করি। ক্যালকুলেশনটাকে খুব সহজভাবে করা যায়, তার জন্য এরকম করলাম। উত্তর আমাদের 22.69 উত্তর বেরোলো, দেখে নিই উত্তর। তারপর পরের প্রশ্ন, উৎসর্গিত অ্যানোড কাকে বলে? দেখো মাটির নিচে যে সমস্ত জল এবং তেলবাহী পাইপ থাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করি? উচ্চ পরাধর্মী ধাতব পদার্থ ম্যাগনেসিয়ামকে ব্যবহার করি, যেখানে আয়রনের পাইপ হলো ক্যাথোড এবং ম্যাগনেসিয়ামটা অ্যানোড হিসেবে কাজ করে, যার কারণে ম্যাগনেসিয়াম ক্ষতিগ্রস্ত হয় এবং আয়রনের পাইপ কী হয়? বেঁচে যায়। অর্থাৎ নিজেকে উৎসর্গ করছে, নিজেকে শেষ করে দিচ্ছে, ম্যাগনেসিয়াম নিজেকে ধ্বংস করে ক্যাথোডকে বাঁচাচ্ছে, তার জন্য এই পদ্ধতির নাম হলো উৎসর্গিত অ্যানোড, ঠিক আছে। পরের প্রশ্ন, ব্লিস্টার কপার কি? ব্লিস্টার কপার কি? তাই তো কী দেওয়া আছে? ব্লিস্টার কপার, গলিত কপার শীতল হয়ে যখন জমে ওঠে তখন তার গায়ে থেকে অর্থাৎ তার গাত্র থেকে যখন সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় বুদবুদ আকারে, তখন ছোটো ছোটো দাগ উৎপন্ন হয়, আর এই দাগ যুক্ত কপারকে বলা হয় ব্লিস্টার কপার, ঠিক আছে। শত বিজরণ প্রক্রিয়ায় এর মাধ্যমে বিশুদ্ধ কপার পাওয়া যায়, ওকে, ঠিক আছে। কিভাবে বিশুদ্ধ কপার পাওয়া যায়? শত বিজরণ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। পরের প্রশ্নতে আমরা যদি যাই, দেখো ভস্মীকরণ আর তাপ জারণের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে এখানে। ভস্মীকরণ প্রক্রিয়ায় আকরিকের গলনাঙ্কের যে কম উষ্ণতায় পরিমিত বায়ুপ্রবাহ করা হয়, এখানে কি হয়? তার উল্টো, পরিমিত বায়ুপ্রবাহের থেকে একটু বেশি কিন্তু কম উষ্ণতায় অতিরিক্ত বায়ুপ্রবাহ করা হয়। এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? শোধক অক্সাইড এবং কার্বনেট
কী লিখেছে? কার্বনের জন্য না, কার্বনের যোগের জন্য প্রযোজ্য, কার্বনেট হবে এখানে, কার্বনের যোগের জন্য প্রযোজ্য, আর এটা হলো সালফাইড হবে, ঠিক লিখেছে। এরপর পরের প্রশ্ন দেখো কী বলেছে, পরের প্রশ্ন দেখো কী বলেছে, জিঙ্ক ব্লেডের তাপ জ্বালানোর সময় বায়ুপ্রবাহ এবং উষ্ণতা নিয়ন্ত্রণ রাখা হয় কেন? স্বাভাবিক ব্যাপার, জিঙ্ক ব্লেডের জন্য যদি আমরা উষ্ণতা এবং কী বলে উষ্ণতা এবং বায়ুপ্রবাহ যদি নিয়ন্ত্রিত না রাখি তো ZnSO4 উৎপন্ন হবে, ZnSO4 থেকে ZnO উৎপন্ন হবে না এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। কারণ যদি এটা শর্ত একটাই, যদি আমরা এরকম না করি তাহলে উৎপন্ন অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাবে না, যার কারণে আমরা অতি শুদ্ধ জিঙ্ক অক্সাইড পাবো না। তার জন্য পরিমিত বায়ুপ্রবাহ এবং উষ্ণতা খুবই দরকার, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন? দেখো, অ্যালুমিনিয়াম তো আমরা জানি উচ্চ ধনাত্মক ধাতু, তাই এটি অক্সিজেনের প্রতি তীব্র আসক্ত, তার জন্য এরা তৈরি করে Al2O3, তাই না, অত্যন্ত সুস্থিত হয়। আর এটি উচ্চ উষ্ণতাতেও কার্বন দ্বারা এটা বিজারিত করা সম্ভব নয়, তার জন্যই এরা কার্বন দ্বারা বিজারণ সম্ভব নয়। কিন্তু এরা কি করে, কার্বনের সাথে যুক্ত হয়ে আবার এরা Al4O3 গঠন করে, ঠিক আছে। অর্থাৎ এরা মানে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না, বুঝতে পারলাম, কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা উল্টো Al4C3 গঠন করে। পরের প্রশ্ন, 3D ব্লকের নিম্ন জারণ স্তরের ফ্লুরাইডের সবথেকে যৌগগুলি স্থায়ী নয় কেন? তা ইলেকট্রন বিন্যাসের জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন কি, KMnO4কে রঙিন বোতলে রাখা হয় কেন? কি বলেছে, কি প্রশ্নটা কি বলেছে, KMnO4কে রঙিন বোতলে রাখা হয় কেন, তাই তো। এবার এই চ্যাপ্টারে এখানে লিখিনি, হয়তো লিখেছে যে আলোর প্রভাবে KMnO4 ধীরে ধীরে বিয়োজিত হয়, K2MnO4-এ পরিণত হয়, তাই KMnO4কে গাঢ় রঙিন বোতলে রাখা হয়। আশা করি বুঝাতে পারলাম। এই যে দেখো দিয়েছে। তারপরের প্রশ্ন এর 1 হয়তো আমি বলতে হয়তো ভুলে গেলাম নাকি, ঠিক আছে। আচ্ছা, তৈলবাসন পদ্ধতিতে ফেনা উৎপাদনকারী পদার্থটা কি? তোমার ওই যে জ্যান্থেড অয়েল, পাইন তেল, এই সমস্ত জিনিস, জ্যান্থেড অয়েল, পাইন তেল, ঠিক আছে, জ্যান্থেড অয়েল এবং পাইন তেল। তারপর LnOH3 এবং LuOH3-এর মধ্যে কোনটি ক্ষারক? দেখো এখানে উত্তর করা আছে, LuOH3 সমযোজী প্রকৃতি সব থেকে বেশি হয়, এর ক্ষারধর্ম সবচেয়ে কম। LnOH3 সমযোজী প্রকৃতি হয়, তার জন্য এরা হলো ক্ষারধর্মে বেশি, LnOH3, ঠিক আছে। এরপরে বেনজাইল ক্লোরাইডের জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট দিলে সাদা অধক্ষেপ তৈরি হয়, কিন্তু ক্লোরোবেনজিন দেয় না কেন? দেখো লিখেছি, সিলভার নাইট্রেটের রিয়াকশনে বেনজাইল ক্লোরাইড হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন করে এবং এই যে AgCl এর জন্যই মেনলি হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন হয়, কিন্তু ক্লোরোবেনজিনের কার্বন Cl-এর বন্ধনের প্রকৃতি, তারপর ক্লোরোবেনজিনের অস্থায়ী ফিনাইল কার্বোকাটায়ন এবং নিউক্লিয় প্রতিস্থাপনের প্রতি তার ভালোবাসা, এই সমস্তের জন্য সিলভার নাইট্রেটের সাথে তারা রিয়াকশন করে না। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলছে CH3Br এর সাথে KCN যুক্ত করলে কি উৎপন্ন হয়? KCN উৎপন্ন করে সায়ানো, আর AgCN উৎপন্ন করে আইসোসায়ানাইড। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোলবে স্মিথ রিয়াকশন। কি বলেছে? কোলবে স্মিথ রিয়াকশন দেখো, রাইমার্টিম্যান রিয়াকশন। তারপর পরের প্রশ্ন, যে কোশ্চেনগুলো খুব ছোটো না, দেখা যাচ্ছে দেখতে কোথায়, হ্যাঁ, ইথারের মধ্যে পারক্সাইডের উপস্থিতি কীভাবে শনাক্তকরণ করবে? কিছু না, তার মধ্যে স্টার্চ মিশ্রিত কেআই যদি জলীয় দ্রবণ দূর করি নীলবর্ণ উৎপন্ন হয়, তখন বুঝতে পারবে এর মধ্যে পারক্সাইড আছে। তারপর ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, এই দেখো ফেনল থেকে আমরা কীভাবে পিক্রিক অ্যাসিড বানাই দেখে নাও, ঠিক আছে। তারপর মিথানল থেকে টারশিয়ারি বিউটাইল, এই দেখো এখানে বানানো হয়েছে। মিথানলের উপর HBr দিয়ে CH3Br, তারপর Mg, তারপর আবার CH3CHO দিয়ে, তারপর PCC পিরিডিনাম ক্লোরোক্রোমেট দিয়ে অ্যাসিটন বানানো হলো এবং CH3MgBr দিয়ে শেষে টারশিয়ারি অ্যালকোহল বানানো হলো। পরের প্রশ্ন, প্যারানাইট্রোফেনল অর্থোনাইট্রোফেনল মানে কে অ্যাসিডিক? প্যারানাইট্রোফেনল, কারণ ওর মধ্যে -R এবং -I ইফেক্ট করে, যার কারণে নিঃসঙ্গ ইলেকট্রনকে নিজের দিকে টানে, OH এবং বন্ধনের মধ্যে যে ধ্রুবীয়তা হ্রাস পায় এবং অম্লধর্মিতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। পরের প্রশ্ন, ইথানল আর ফেনলের মধ্যে পার্থক্য কী? ইথানল NH-এর সাথে রিয়াকশন করে না, বাট ফেনল NH-এর সাথে রিয়াকশন করে ফেনক্সাইড আয়ন গঠন করে, ঠিক আছে, ফেনক্সাইড আয়ন গঠন করে। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, কোথায় চলে গেলাম আমরা, এটা করলাম, তারপর এটা হয়নি, তাই না? হ্যাঁ, দেখো অ্যাসিডিক অ্যাসিডের উপর যদি Br2 ওয়াটার দেওয়া হয় তাহলে ব্রোমো মেটা পজিশনে আসবে, SO2Cl2 দিলে COCl উৎপন্ন হবে, তারপর যখন আমরা NH3 দিই তাহলে CONH2 উৎপন্ন হবে, তারপর হবে NH, তারপর এই প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট। অয়েল অফ মিরাবিন কাকে বলে? নাইট্রোজেনকে অয়েল অফ মিরাবিন বলা হয়।
পরের প্রশ্ন, প্রাইমারি অ্যামিনো এবং সেকেন্ডারি অ্যামিনোর মধ্যে পার্থক্য। দেখো প্রাইমারি অ্যামিনো সব থেকে কম ক্ষারীয়, এটি বেশি ক্ষারীয়। এটি হলো দুর্গন্ধযুক্ত অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন করে, কিন্তু এটি উৎপন্ন করে না। এর পরের প্রশ্নতে আমরা চলে যাব, আস্তে আস্তে একদম শেষের দিকে চলে যাই আমরা। দেখো কি দেওয়া আছে, এবার 5-এর মধ্যে চলে যায়। দেখো 5-এর একটা অঙ্ক দেওয়া আছে, সক্রিয়করণ শক্তি উৎপন্ন করতে বলেছে। সক্রিয়করণ শক্তি আমরা উৎপন্ন করেছি, এই ইকুয়েশনকে ইউজ করে আমরা সক্রিয়করণ শক্তি আর কি তৈরি করি, মানে উৎপন্ন করি। পরের প্রশ্ন যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হয় না কেন? কারণ প্রথম ক্রম বিক্রিয়া উৎপন্ন হওয়ার জন্য, সম্পূর্ণ হওয়ার জন্য অসীম টাইম প্রয়োজন, যেটা সম্ভব নয়। ক্রম এবং আনুমিতার মধ্যে পার্থক্য, এটা পরীক্ষালব্ধ রাশি, তাত্ত্বিক রাশি, এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, এটা সর্বদা পূর্ণ সংখ্যা হয়। তারপর প্রারম্ভিক গারত্ব এবং অর্ধায়ের মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক হয়, ঠিক আছে। কিছু প্রশ্ন আর কি এদিকে বাদ গেছে, আমি এটা বলে দিচ্ছি, এখানে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ দেখো কি বলেছে, প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনোর মধ্যে পার্থক্য, এগুলো দেখলে তুমি একটু আগেই কোশ্চেনটা আমরা করালাম, প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনোর মধ্যে পার্থক্য, প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনোর মধ্যে পার্থক্য করালাম। তারপর দেখো গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। ফ্রুক্টোজ হলো তোমার রেড কালার তৈরি করে রেসোসিনলের মধ্যে এবং কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে, কিন্তু গ্লুকোজ করে না। তাছাড়া ফিলিং দ্রবণের মাধ্যমে এই দুজনের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। সমতরিত বিন্দু, ভিটামিন সি এর নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এই পার্টটা থেকে আমরা 4-এর প্রশ্ন সমাপ্ত করলাম। এবার 5-এর মধ্যে যদি এন্টার করি, 5-এর প্রশ্নটা আমরা তো করলাম, তাই না, ক্রমাণবিকতা। এরপর চলে আসো 3 নম্বর প্রশ্নে, শূন্যক্রম বিক্রিয়া ক্ষেত্রে প্রারম্ভিক গারত্ব এত হয়, কিন্তু 15 সেকেন্ড পরে কি বলেছে, 15 সেকেন্ড পরে বিক্রিয়ার গারত্ব কত হবে? দেখো করে দিয়েছি, বিক্রিয়ার গারত্ব কত হবে করে দিয়েছি। পরের প্রশ্ন বলেছে ব্রোমিন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য কীভাবে করবে। ব্রোমিন হলো প্রাকৃতিক পলিমারের সাথে বিক্রিয়া করে কমপ্লেক্স গঠন করে, বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড করে না, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপর অ্যান্টিক্লোর হলো একটি পদার্থ যা ব্লিচিং বা জীবাণুমুক্ত তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এটি কাগজ শিল্পে ব্যবহার করা হয়। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো তোমার মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড। কেন? কারণ এটা আমাদের HNO3 এবং HNO3 একটা মিক্সার গিফট করে, ওই মিক্সার মেশিন না, মানে মিশ্রণ গিফট করে। মার্কারি ওজনের সংস্পর্শে আসা মাত্রই তার সচলতায় অর্থাৎ মোবিলিটি আর উজ্জ্বলতা হ্রাস পায় Ag2O গঠনের জন্য, এটাকে বলা হয় ট্রিলিং অফ মার্কারি। আর্দ্র ক্লোরিন বিরঞ্জন ধর্ম আছে, কিন্তু শুষ্ক ক্লোরিন বিরঞ্জন ধর্ম নেই, কারণ শুষ্ক ক্লোরিন জলের সাথে রিয়াকশন করে HCl এবং জাইমান অক্সিজেন তৈরি করে না, আর এই জাইমান অক্সিজেনই ছিল তোমার হলো বিরঞ্জন ক্ষমতার জন্য দায়ী। যেহেতু জাইমান অক্সিজেন তৈরি হয় না, তার জন্য বিরঞ্জন ধর্ম দেখা যায় না, শেষ কথা। পরের প্রশ্ন, মিশ্র ক্যানিজারো। তারপর আন্ডাল কি বলেছে, আর্নল্ড স্টার্ট বিক্রিয়া। এই রিয়াকশনটা না বইয়ের মধ্যে পাওয়া যায়নি, হ্যাঁ বইয়ের মধ্যে ছিল না, এটা আমার একটা দাদার হেল্প না এটা করা হয়েছে, আর্নল্ড স্টার্ট বিক্রিয়া। যাই হোক, এটা তোমাদের ইচ্ছা তোমরা করবে কি না। নেক্সট দেখো, অ্যাসিডিক অ্যাসিডের সাথে রেড পি ক্লোরিনের তৎপরতায় তোমরা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর যদি ইথানল দেওয়া হয় কী হয়, কেসিন দিলে কী হয়। দেখো এইটা খুবই ভালো রিয়াকশন, পার্কিন বিক্রিয়া, দেখে নাও, নিম রিয়াকশনগুলো যত দেখবে তত কাজে লাগবে। তারপর দিয়েছে হলো তোমার ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম। ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম কিসের জন্য দরকার? এই CHO, এই গ্রুপের জন্যই, ঠিক আছে। কিছু কোশ্চেন যদি বাদ থাকে আমাকে বলো, আমি সলভ করে দেবো পরে। তো এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত রাখছি, আর এর বাইরে তেমন কিছু নেই, ঠিক আছে। সম্পূর্ণ এখানে সলভ করে দেওয়া হলো। তোমাদের যদি PDF দরকার হয় তাহলে তোমরা আমাকে বলো, আমি ওটা টেলিগ্রামে PDF করে পাঠিয়ে দেবো। আশা করি বোঝাতে পারলাম। তো এখানেই সমাপ্ত থাকলো। রাধে রাধে। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও, ওটা ঠিক করে নেবো আমরা। নেক্সট ভিডিও যাচ্ছে তোমার একদিন পর, অর্থাৎ একদিন পর করে আমি ভিডিও আর কি আপলোড করবো তোমাদের এই চ্যানেলে, ঠিক আছে। তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমাকে ভিডিও টানতে হলো, কোনো অসুবিধা নেই। অন্যান্যগুলো সলভ হয়ে আছে, অন্যান্যগুলো তোমাদের সলভ করে রেখে দিয়েছি। দেখো অনেকগুলো সলভ করে রাখা আছে, বহুত সলভ আছে, কিন্তু এটা
তোমরা পড়াশুনো করো, আমি আস্তে আস্তে ওটা দিয়ে দেবো পরে, ঠিক আছে? তো ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো।